সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, আমাদের সর্ষে ক্ষেতগুলো কিন্তু কি সুন্দর সবুজ হয়ে গেছে, দেখার মতো। যদিও বা ভিডিওটা আমি করে নিয়ে আসিনি, এটা তোমাদের নীলাদ্রির বাবা করে নিয়ে এসেছিল। আমার শরীর ভালো না, তোমরা সবাই জানো। সর্ষে ক্ষেতগুলোতে এখন আর ফুল নেই, এখন সর্ষে ধরে গেছে আর কি। আর কদিন পরে পেকে উঠবে, যেগুলোকে কেটে তুলে নিয়ে আসতে হবে ঘরের মধ্যে। তখন আর তেল কিনতে হবে না বাইরের থেকে, তখন ওই সর্ষেটা ভেঙেই কিন্তু আমরা তেল খাবো, মানে আমরা ঘরের তেল খাবো আর কি। এই হচ্ছে ব্যাপার। সর্ষে সেরকম করে বিক্রি করা হয় না, খাওয়ার জন্যই কিন্তু জমিতে চাষ করা হয়। তো এদিকে সংসারের টুকিটাকি কাজ করতেই হবে, যেহেতু মা মাছ মাংস হাতায় না। তো আমাদের এঁটো বাসন মা মাজবেও না, কেননা মাছ মাংস হাতালে সেটা আলাদা ব্যাপার ছিল। তো এগুলো আমরা খেয়ে খেয়ে জমিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তো এগুলো সমস্ত কিছু বের করে মেজে নিচ্ছি। এই একটা সমস্যা। এক সময় মনে হয় সবাই যদি নিরামিষ খেতাম তাহলে হয়তো ভালো হতো, তাহলে আমাদের কাজটাও মা কিন্তু এগিয়ে দিতে পারতো। যখন আমি আর একদমই উঠতে পারি না, তখন নীলাদ্রির বাবাকেই এই মানে মাছ মাংসের এঁটো বাসনগুলো পরিষ্কার করতে হয়। তো আমি ভাবলাম একটুখানি সুস্থ সুস্থ আছি, তো বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নেই। না হলে আবার ছেলে মানুষ কীভাবে মাজবে, কীভাবে পরিষ্কার করবে, তো সেটা একটা ভালো লাগে না আর কি দেখতে। আর সাধারণত নীলাদ্রির বাবা এই মেয়েলি কাজগুলো একদমই করতে চায় না, আর আমি কখনো ওকে দেইও না এই কাজগুলো করতে। তো একটুখানি সুস্থ মানে হচ্ছে, তাই আমি কিন্তু উঠে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। মানে বেশি জল নাড়াচাড়া করলেই কিন্তু মানে কাশিটা বেশি হচ্ছে, আর এত হারে কাশি হচ্ছে মানে বলার মতো নয়। কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। বাসনগুলো মেজে ঝুড়িতে মেলে দিয়ে একবারে চলে আসলাম ঝাড়ুটা নিয়ে এই দিকটায়। আর এখন কিন্তু মোটামুটি একটা বেলা হয়ে গেছে। অন্য দিন আমি এটা কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যেই ঝাড় দিয়ে নিই, কিন্তু আজ কিন্তু মোটামুটি 8:30 বেজে গেছে। শরীরটা অসুস্থ থাকার জন্য কিন্তু আমি এত তাড়াতাড়ি উঠতে পারিনি এবং কাজগুলো কমপ্লিট করতে পারিনি। তার মধ্যে নীলাদ্রির টিচার এসেছে, তো নীলাদ্রিকে পড়াচ্ছে, যার জন্য ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমি ওই দক্ষিণের রুমে গিয়ে একটুখানি শুয়েছিলাম। মানে মাথাটা চক্কর দিচ্ছিল, যার জন্যই এতটা লেট হয়ে গেল। আর নীলাদ্রিকে ব্রাশ করানো, খেতে দেওয়া সমস্ত কিছুই কিন্তু মা করে নিয়েছে। তো এখন বাসনপত্রগুলো ধুয়ে ভাবলাম এই সাইডটা পরিষ্কার করা হয়নি, তো এই সাইডটা একটুখানি পরিষ্কার করে নেই, আর গোয়ালঘরটাও পরিষ্কার করে নেই। মা বলছিল একটুখানি ডাক্তারের কাছে দেখিয়ে আসার কথা, তো ভাবছি দেখি এগুলো কাজ কমপ্লিট করে কতটা কি করা যায়। মানে ডাক্তার দেখাতে চাইলেই তো হুট করে ডাক্তার দেখানো যায় না, নাম লেখানোর কতগুলো ব্যাপার থাকে। তো ফালাকাটা থেকে এক ডাক্তারবাবু আসে মানে ঘোকসাডাঙ্গায়, উনি প্রাইভেটে দেখেন, ফিজিশিয়ান। তো ওনাকে দেখানোর কথা। তো শুনেছি ফোন করে আজ নাকি ডাক্তারবাবু বসবে, তো যাওয়ার কথা। তো দেখা যাক কতটা কি হয় আর কি। আর এই দিকটা আমাকে ঝাড় দিতে না বললো, তারপরেও আমি ঝাড় দিচ্ছি। বাড়ির সামনের দিকটা না ঝাড় দিলে একদমই ভালো লাগে না। মানে একে তো শরীর খারাপ থাকলে মন মেজাজটা ভালো থাকে না, তার মধ্যে যদি অপরিষ্কার থাকে আরও বেশি বিরক্তিকর মনে হয়। তো এই জন্য ধুলো তবুও কিন্তু আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি। তো জ্বরটা যদিও বা নেই, তবুও শরীরটা এত খারাপ লাগছে আর কাশিটা অত্যাধিক হচ্ছে। তো ঘোকসাডাঙ্গা যখন যাচ্ছি, তো একবারে ডাক্তারটা দেখিয়ে গেছে। তো চলো ঘোকসাডাঙ্গা যাই। এদিকে ডাক্তার পেলাম না, এদিকে মিস্ত্রি এসে টাইলস লাগাচ্ছে, তো টাইলস নাকি শর্ট পড়ে গেছে, যার জন্য কিন্তু আবার চলে আসলাম টাইলসের দোকানে। ডাক্তার ততক্ষণে চলে গেছে একটা ইমার্জেন্সি হওয়ার জন্য। তো টাইলসের যেটুকু শর্ট পড়েছে সেটুকু মিলিয়ে নিয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর মারও শরীরটা সেরকম একটা ভালো নয়, আর মিস্ত্রির রান্না, এতগুলো মানুষের রান্না একা একা করবে, তো ভাবছিলাম যে আমি গ্যাসের মধ্যে একটুখানি যতটা পারি করে নিই। আর ওইদিকে কিন্তু মা ঘন্ট আর ভাজা করে নিয়েছে। তো এসেই আমি আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে। আর মা বুঝতে পারিনি কতটা চাল নিতে হবে, যার জন্য মনে হচ্ছে একটুখানি ভাত শর্ট পড়বে। এইদিকে আবার গ্যাসের মধ্যে একটুখানি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে নীলাদ্রি স্নান টান সেরে নিয়েছে,
আর একটুখানি স্কুল বন্ধ থাকলে ফাঁক পেলে সব বাচ্চারাই কম বেশি একটু মোবাইল দেখে। তো একটু মোবাইল দেখছিল, তো আবার আমি যেহেতু ঘোকসাডাঙ্গায় গিয়েছিলাম ওর জন্য কিছু না আনলেই নয়, তো ওর জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে আসা হয়েছে। তো ওগুলো বসে বসে খাচ্ছিল, যার জন্য নীলাদ্রির বাবা ওইদিকে বের করে দিচ্ছিল ওকে, ও খাচ্ছিল। আর আমি চটপট কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি। জানি যদি একবার বিছানায় গিয়ে শুই বা রেস্ট নেই তাহলে কিন্তু আর উঠতে ইচ্ছা করবে না, আরও বেশি শরীরটা খারাপ হয়ে যাবে। তো যার জন্য ভাবলাম যে একটুখানি আগে রান্নাটা চটপট সেরে নেই। যখন শরীর অসুস্থ থাকে তখন কিন্তু মানে শুলে আর উঠতে ইচ্ছা করে না, আর একবার শুয়ে থাকলে দেখবে মাথাটা কিন্তু ধরে যায়, আর মাথারই বেশি সমস্যা হচ্ছে, যার জন্য কিন্তু মানে শুয়ে উঠলেই মাথাটা ঘুরছে, আর অতিরিক্ত কাশি হওয়ার জন্য বমিটাও হচ্ছে। তো এই জন্যে আর শুয়ে পড়লাম না, একবারে এসেই কিন্তু পরিষ্কার হয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। তো মা ভাজা করেছে, মূলো আলু ভাজা করেছে, তারপরেও আমি একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। মানে ভাবতে পারছি না কী দিয়ে খেলে একটুখানি পেটটা ভরে খেতে পারবো আর শরীরটা একটুখানি মানে শক্তি পাবে, এই জন্য মানে রান্নাটা করছি আর কি। মানে এমনিতেই আমি একটু ভাজা পোড়া খেতে বেশি ভালোবাসি, যার জন্য পাঁপড়টাও ভেজে নিচ্ছি, মানে যেটা দিয়ে খাওয়া যায় সেটা দিয়ে পেট ভরে একটু খেতে হবে আর কি। এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি। আর শরীরটা এত খারাপ থাকার জন্য দেখো টিউশন বন্ধ হয়ে আছে। আজও কিন্তু আমার টিউশন ছিল, কিন্তু টিউশন যেতে পারছি না, আর বাড়ি থেকে কেউ রাজি হচ্ছে না টিউশন পাঠানোর জন্য। কেননা বাইক নিয়ে, স্কুটি নিয়ে আর কি, বাইক বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে, স্কুটি নিয়ে যেতে হয়, হাওয়া লাগে, যার জন্য আরও কাশিটা বেশি হয়। আর এখন ভালো, 10 মিনিট পরে আবার জ্বর আসছে, এরকম একটা ব্যাপার আর কি, যার জন্য টিউশন মিস যাচ্ছে। মানে সারাদিন যেটুকু না করলেই নয় সেটুকু করেই আমি কিন্তু শুয়েই থাকছি বেশিরভাগ সময়টা, যার জন্য তোমাদের সঙ্গে সেরকম করে হয়তো বা কাজবাজগুলো শেয়ার করতে পারছি না। আর উঠে উঠে মানে আমি ফাঁকা ফাঁকা সময় যখন ভালো লাগে তখন কাজ করছি, যার জন্য আর ক্যামেরা সেট করার কথা মনে থাকছে না। মানে শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার আর কি। তো এদিকে মিস্ত্রিরা করেছে গন্ডগোল, যে মিস্ত্রি ভাইস্তা আমাদের এই মানে তুলসী মঞ্চটা আর কি মানে করেছিল, আর কাকুর ডিরেকশন, যেহেতু কাকুই ডিজাইনটা দিয়েছিল, কাকুর ডিজাইনটা হয়েছে, তো ওই টাইলসটা নিয়ে এসে দিয়েছিল, তো টাইলস এখন শর্ট হয়ে গেছে। আর শর্ট হওয়ার জন্য মানে ভিতরেই ওই যে 4 ফুটের যে একটা বিট দেওয়া হয়েছে, ওই বিটটা ওখানেই 2টা শর্ট পড়ে গিয়েছিল। তার মধ্যে আবার এদিকে নিয়ে এসেছিল পঞ্চতত্ত্ব, তারপরে আরও অনেক কিছু। তো এদিকে আমাদের ঘোকসাডাঙ্গার জেঠিমার শরীর ভালো না, আমরা যখন ডাক্তার পেলাম না, টাইলসের দোকানে যখন ঢুকলাম ঠিক তার উল্টো পাশেই হচ্ছে জ্যাঠামশাইয়ের বাড়ি। তো জেঠিমাকে একটু দেখতে গেলাম, তখনই জেঠিমা বলল যে তুলসী মঞ্চের মানে যে তুলসী মঞ্চের যে আমাদের ভিড়টা আছে ওর মাঝখানে নাকি কোনো রকম কোনো ঠাকুরের ছবি লাগানো যায় না। আমরা কিন্তু ততক্ষণে ঠাকুরের ছবি সমস্ত কিছু নিয়ে বিল করে ফেলেছিলাম। তারপরে যখন জেঠিমা আমাকে তত্ত্বটা বুঝিয়ে বলল, তখন কিন্তু আর আমি ওই ছবিগুলো নিয়ে আসিনি, ওগুলো চেঞ্জ করে অন্য নিয়ে এসেছিলাম। মানে বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তো ভাগ্যিস ভুলভাল এনেছিল, না হলে হয়তো বা না শর্ট পড়লে আমরা ঘোকসাডাঙ্গায় যেতাম না, হয়তো বা এই জিনিসটা জানা হতো না, আর তুলসী মঞ্চে কিন্তু ভুল লাগানো হয়ে যেত। যেটা আমি জানলাম, জেঠিমা বললো, এটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। সেটা হচ্ছে তুলসীর গাছটা যেহেতু উপরে থাকে, মানে অনেকটা উঁচু করে বানিয়ে, তো উঁচু করে বানানোর পরে উপরে তুলসী গাছ লাগানো হয়। তুলসী গাছে যখন আমরা জল দিই, সেই তুলসীর গাছের জলটা ঠাকুরের মাথায় বা শরীরে পড়বে, যার জন্য ওটা লাগানো যায় না। তুলসী হচ্ছে মেয়ে, আর তুলসী পাতা আমরা গোবিন্দের চরণে দিই, যার জন্য ওই তুলসী ধোয়া জলটা যাতে গোবিন্দের মাথা বা শরীরে পড়ে না, এই জন্য কিন্তু ছবিগুলো চেঞ্জ করে পরে আমি 2টো মঙ্গল ঘট আর স্বস্তিক চিহ্ন নিয়ে আসলাম জেঠিমার কথাতে। তো আজ হয়তো মানে এটাই ছিল ভাগ্যে, মানে যা হয় মানে ভগবানের আশীর্বাদেই হয়। আজ যদি শরীর অসুস্থ না থাকতো হয়তো বা ডাক্তারের কাছে যাওয়া হতো না, হয়তো বা জেঠিমাকেও দেখতে ঢুকতাম না, তাহলে কিন্তু আমাদের তুলসী মঞ্চটা ভুলই তৈরি হয়ে যেত। তো যাই হোক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো
তো এদিকে দেখো আমার কিন্তু পাঁপড় ভাজা শেষ, আমি কিন্তু একটুখানি ডিম মাখা মাখা করে নিচ্ছি। আমার দিদিভাই কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে তুলসী মঞ্চে নাকি শিব ঠাকুরকে রাখা যায় না, শিব পুরুষ। তো দিদিভাই এটা তুলসী মঞ্চে বলতে তুলসী ঠাকুরটা তো আমাদের আলাদাই, আর ওই মানে ওই জায়গাটাকে ঘিরিয়ে নেওয়া হয়েছে, ওখানে শিব ঠাকুরটাকে একটুখানি সাইডে লাগাবো, তুলসী তলার সঙ্গে অ্যাডজাস্ট করে নাই, মানে একটুখানি ফাঁক করে লাগাবো। মানে তার মানে হচ্ছে সমস্ত ঠাকুরগুলো একটা ঘিরা হয়ে থাকলো, আর তাতে কি হবে মানে ঝাড়ুর জল বা নোংরা মানে যাওয়া আসা কাপড়ের হাওয়া এই সমস্ত জিনিসগুলো লাগবে না ঠাকুরের শরীরে, যার জন্যই কিন্তু এটা ঘিরে নেওয়া। মানে এটা ঘিরে নিয়ে তুলসী মঞ্চটা একটু আলাদা থাকবে, আর শিব ঠাকুরের যে শিবলিঙ্গটা সেটা একটুখানি আলাদা থাকবে। তো যাই হোক, আমার ভালোর জন্যই দিদিভাই বলেছিল, তো দিদিভাইকে বলে দিলাম যে আমার এটা এইভাবে হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেল, আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, হালকা পাতলা মশলা দিয়ে ডিমের ঝোল করেছি, কেননা অনেকটা সময় বেশি হয়ে গেছে, যার জন্য। এদিকে দেখো খেতে দিয়ে দিয়েছি মিস্ত্রি দাদাদের, মিস্ত্রি দাদারা খাচ্ছে। আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আজকের টাইসটা কোনটা নিয়ে আসা হলো। এই যে পিঠটা যে টাইসটা আছে এই টাইসটা নিয়ে আসা হয়েছে। আর এখানে চৈতন্য মহাপ্রভু এই ছবিটা খুব সুন্দর লাইটিং, এটা কিন্তু এই গেটের মাঝখানে মানে গেটের পিলারটাতে হবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, এখনও লাগানো হয়নি, লাগানো শেষ হলে অবশ্যই শেয়ার করব। এখনও অবধি ওই যে শুধু পিঠটাই করেছে। তারপরে এগুলো লাগাতে অনেকে দেখো আমার পিছনে হাই বেঞ্চটা ছিল, আগে যখন বাবা খেত তখন কিন্তু হাই বেঞ্চ লো বেঞ্চটা লাগানো ছিল বারান্দায়, কিন্তু এখন তো লোক সংখ্যা খুব কম, বেশিরভাগটাই ঘরে খাওয়া হয়, যার জন্য হাই বেঞ্চটাকে বস্তা দিয়ে মুড়ে ওখানে এক সাইডে রেখে দেওয়া হয়েছে, যাতে জিনিসপত্র রাখা যায়, মানে যেরকম গরুর লবণ বা টুকিটাকি জিনিসপত্র ঝুড়ি এগুলো রাখা যায় এই জন্য। তো বিকেলে আর সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ারও করতে পারিনি, কেননা একটুখানি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। আর রাতে সেরকম করে রান্না নেই, ভাত রয়ে গেছে, তো মাও রান্না করেছে। পরে যেহেতু আমি আবার রান্না করলাম, একটুখানি ভাত বেশি হয়ে গেছে, যার জন্য ভাতটাকে নষ্ট করব না। এদিকে দেখো আমি রাত্রে গরম গরম একটুখানি আলু ভাজা কেটে নিচ্ছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে হিট হতে হতে আমি আলু ভাজাটা কেটে ধুয়ে নিয়ে আসব। ধুয়ে নিয়ে এসে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু ভাজা বানিয়ে নেব, যাতে মানে একটু খাওয়া যায় ঠিকঠাক করে। আর ভাতটাকে কিন্তু গরম করে নিতে হবে, কেননা ঠান্ডা ভাতটা খেতে ভালো লাগে না। রাত্রে বেশিরভাগই আমরা গরম ভাত খাই, রাত্রেবেলা সিদ্ধ ভাত হলেও গরম ভাত খাই, কিন্তু এখন যেহেতু ভাতটা রয়ে গেছে, তো ভাতটাকে তো আর নষ্ট করাটা উচিত হবে না, যার জন্য একটুখানি গরম করে নিচ্ছি। এদিকে দেখো আমি কিন্তু আলুগুলো বাইরের থেকে একবারে ধুয়ে পরিষ্কার করে বাটিতে একটুখানি জল দিয়ে নিয়ে এসেছি। আর এদিকে নীলাদ্রির পড়াশুনো শেষ, মা না থাকলে সেরকম করে পড়াশুনো করতে চায় না, আর যেহেতু আমার শরীর অসুস্থ ছিল, ওর ঠাম্মি একটুখানি পড়ালো ওকে, আর আমি শুয়েছিলাম। মানে বেশি কথা বললে মাথায় চাপ লাগছে আর অতিরিক্ত কাশি হচ্ছে, যার জন্য আমি আজকে ঠিকঠাক ওকে পড়াতে পারিনি, মা কিন্তু ওকে পড়িয়েছে। তো এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম, আলু ভাজা করে নিয়ে ভাতটাকে গরম করে নেব, আর ডাল যেটা রয়ে গেছে ওটা গামলাতেই গরম করে নিলেই হয়ে যাবে। যে কোনো একটা কাজে ধরলে কী হয় বলো তো, হয় শর্ট পড়বে নয়তো বেশি হবে, তো এই হচ্ছে ব্যাপার। এটাও একটা টেনশন মাথার মধ্যে কাজ করছে, যতদিন না টাইলসটা কমপ্লিটলি লাগানো হচ্ছে, এখনও তো রং বাকি আছে। তো রঙটা করে নিলে কিন্তু মানে তুলসী তলাটা সত্যি একটু অন্যরকম হবে। তো যে কোনো একটা কাজে ধরলে এক একজনের এক এক রকম কথা, কেউ বলছে খারাপ হয়েছে, কেউ বলছে বড় হয়েছে, কেউ বলছে যে এটা এরকম কেন। হ্যাঁ, তো যতদিন কমপ্লিট হয়নি ততদিন শুনতে হবে। তো ভগবান যেরকম চেয়েছিল সব হচ্ছে ভগবানের উপর ডিপেন্ড করে। তো ওই যে কথায় আছে না যে যার কর্ম সেই করে, লোকে বলে আমি করি। তো এই হচ্ছে ব্যাপার, ভগবান যেভাবে চাইবে সেভাবে হয়তো জোগাড় করে দেবে, আর সেভাবেই কিন্তু কাজটা হচ্ছে। ভাবতেও পারিনি যে এত টাকা পয়সা খরচ করে এটাকে এত সুন্দর করে তৈরি করতে পারবো। তো নীলাদ্রির বাবা টাইসটা আনাতে তারপরে কিন্তু হুট করে যে শর্ট পড়াতে আবার কিন্তু মানে একটু হিমশিম হয়ে গেছিলো। তো যাই হোক, ভগবানের ইচ্ছা,
ভক্তের কর্ম ভগবানের হচ্ছে ইচ্ছা, ভক্তের কর্মই ভগবান সব কিছু পূর্ণ করে দেয়। তো দেখো এদিকে আলু ভাজাটা হয়ে গেল, আর এদিকে কিন্তু আমি ভাতটা গরম করে নিচ্ছি। আর কি বলো তো, ভাতটাকে গরম করে একটু নামিয়ে নেই। নীলাদ্রির বাবাকে তাড়াতাড়ি খেতে বললেও না, ও খেতে চায় না, 10টা না বাজলে খেতে চায় না। কিন্তু আজ যেহেতু শরীরটা সায় দিচ্ছে না, আর আজকে ঘোকসাডাঙ্গায় একবার গিয়েছিলাম, ডাক্তার দেখাতে পারিনি, রিটার্ন এসেছেই, এসে আবার টাইস নিলাম, মানে ডাক্তারেরটা এক সাইডে ছিল আর টাইসের দোকানগুলো এক সাইডে ছিল, যার জন্য যখন ফোন করেছিল তখন কিন্তু ব্যাক করে গিয়ে টাইসটা আনতে হয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়ে আসা হলো। এখন এনে সন্ধ্যাবেলা যখন লাগানোর পরে ছবি দুটো কিন্তু লাগানো হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না, এই কারণেই অন্ধকার হয়ে গেছে, তো ভিডিও করতে পারিনি, এই জন্য আর শেয়ার করতে পারিনি। কিন্তু তো এদিকে দেখো খাবারগুলোকে রেডি করে আমি ঘরে নিয়ে আসলাম। নীলাদ্রির বাবা খেতে বসে পড়েছে, তো নীলাদ্রির বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, মানে এখন আবার বলছে যে হোয়াইট কালারের আর কি টাইস আরও কয়েক পিস লাগবে। তো কালকে যে ভাঁজটা লাগাচ্ছে সেই ভাঁজটা বুঝতে পারিনি যে আমরা তুলসী গাছটা যেখানে লাগানো আছে, যে মানে ওটাকে কি বলবো, চূড়া, ওই চূড়াটাও সম্পূর্ণটা টাইস দিয়ে ঘেরা হবে। তো বুঝতে পারেনি, শুধু ভেবেছিল যে ছবিগুলোই লাগানো হবে আর কিছু করা হবে না। তো এখন বলছে যে তুলসীর যে চূড়াটা আছে ওইটাতে সম্পূর্ণটা সাদা টাইস দিয়ে ঘিরে দেবে। তো এই জন্য নীলাদ্রির বাবাকে মানে পারফেক্ট হিসাব করে দিয়ে দিল। আর কি বলো তো, মিস্ত্রি লাগালে, আমি একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো কাজের জন্য মিস্ত্রি লাগালে 1টা থেকে 10টা বের হয়, আর মিস্ত্রির হিসাব মতো কোনো কিছু হয় না, বেশি লাগবেই। মানে যখন আমাকে এই তুলসীতলার সেটা করছিল তখন কিন্তু বলেছিল এতটুকু লাগবে, আর পরে কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকলো। তখনও কিন্তু আমাদের প্ল্যান ছিল না যে আমরা টাইলস লাগাবো। তো কলের পাড়টা পাকা করার পরে যখন দেখছি যে কিছুদিন পর শ্যাওলা হয়ে যাচ্ছে, তো টাইলসের সেরকম একটা খুব যে মূল্য তা নয়, কিন্তু মানে টাইলসটা হলে লাইফ টাইম হয়ে যাবে, এই জন্য আর কি লাগানো। আর এদিকে দেখো কি বলবো, আর আবার শর্ট পড়ছে, এটা শুনে নীলাদ্রির বাবা বলছে যে ধুর, আর কত এইভাবে ওরা ঠিকঠাক মাপ দিতে পারে না, আর বারবার গিয়ে খুঁজতে হয় দোকানে। তো হোয়াইট টাইলস যে কোনো দোকানেই পাওয়া যায়, কিন্তু মানে মিস্ত্রি বলছে যদি পাওয়া যায় 4 ইঞ্চি মাপের আর কি, ওই যে বিটের মতো বিট হলে ওরা আর কি তাড়াতাড়ি লাগাতে পারবে। তো জানি না দোকানে বিট পাওয়া যাবে কি যাবে না, কালকে সকালে আবার নীলাদ্রির বাবা দোকানে যাবে, গিয়ে বিট না পেলে গোটাটাই লাগিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, গোটা নিয়ে আসলে পরে ওই যে মেশিন দিয়ে কেটে কেটে ওরা লাগাবে আর কি। তো দেখা যাক কি হয় আর কি, আগে থেকে বলতে পারছি না। যদি মানে বিটের মতো পেয়ে যায় তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়, আর মেশিন দিয়ে প্রত্যেকটাকে কেটে কেটে তোমার বিট বার করা একটু মিস্ত্রিরও চাপ হয়ে যায়, আর এদিকে সময়টাও একটুখানি বেশি লাগে। আর কি বলো তো, কারেন্টের উপর ডিপেন্ড করে, আর গ্রামের বাড়িতে মাঝে মাঝেই কারেন্ট থাকে না, মাঝে মাঝে কারেন্টটা ডিস্টার্ব করে, যার জন্যও কিন্তু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক, সময়ের অপেক্ষা, আর ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যতটা পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। মানুষের জীবনটাই ভুল ত্রুটি নিয়ে, তো ভুল যে আমি করিনি তা নয়, ভুল করেছি, তারপরেও আমি চাচ্ছি স্বচ্ছ এবং সুন্দরভাবে এগিয়ে যেতে। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, আর যারা আঙ্কেল আন্টি আছো অবশ্যই আমাকে আশীর্বাদ করো, যাতে আমি এই যে পথটা ধরেছি সেটাতে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারি। তো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি, সেরকম করে ইচ্ছে নেই, আর নীলাদ্রির বাবার সামনে বসে খেলে ভাত নষ্ট করতে দেয় না। অল্প একটু ভাত নিয়েছি, তারপরেও কিন্তু মানে ইচ্ছে করছিল না খেতে, তারপরে বলছে যে খাওয়া কমপ্লিট করে তারপরে উঠবে। তো যাই হোক, খাওয়ার চেষ্টা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে, আর আজ কিন্তু নীলাদ্রি ওর ঠাম্মির সঙ্গে শুয়ে পড়েছে। ওর পাগল মন, কখনো ওর ঠাম্মির সঙ্গে শোয় আর কখনো আমাদের সঙ্গে শোয়। তো ভাবলাম বিছানাটাকে একটু ঝেড়ে রেডি করে নেই। আর এদিকে আমার খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে, নীলাদ্রির বাবা কিন্তু এখনও খাচ্ছে আর কি, আর গেটগুলো লাগাচ্ছে। তো আমি ভাবলাম ও খেয়ে গেটগুলো লাগাতে লাগাতে আমি এটা
ঝেড়ে নিই। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়াটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। তো আজ ডাক্তারের কাছে যেতে পারি, গেলাম, গিয়ে ডাক্তারকে পাইনি আর কি। তো ডাক্তার চলে গিয়েছে ততক্ষণে। আমরা যাওয়ার একটুখানি মানে আগেই ডাক্তারবাবুর একটা ইমার্জেন্সি কল এসেছিলো, যার জন্য চলে গিয়েছে। ডাক্তার দেখাতে পারিনি। পরে একটুখানি বাজারে ঢুকে ওই যে মানে একটুখানি টাইস শর্ট পড়েছিল, ওইটুকু নিয়ে আসা হলো। আর এসেই তো সব কিছু কাজকর্ম হলো। তো যাই হোক, কালকে আবারও যাব ডাক্তারের কাছে। আজ ডাক্তারবাবু ওখানে নাম লেখানোই আছে। তো বললো যে কি, তো আগে থেকে নাকি নাম লেখানো যাবে না, তবু বলে এসেছি। তো আর এক কলিগ বন্ধু আমার, মানে যখন স্কুল করতাম তখন ওর সঙ্গে ও দেখিয়েছিল আর কি, ওই বন্ধু। তো ওই বন্ধুই বলেছিল যে ওই ডাক্তারটা খুব ভালো, ঘোষাডাঙ্গাতেই বসে। তো তো ওকেই দায়িত্বটা দিয়েছি কালকে সকাল সকাল একটু নামটা লিখিয়ে দিতে, কারণ ও খুব চেনা পরিচিত, ও অনেকদিন থেকে ওই ডাক্তারকে দেখায়, ওর মা দেখায়। তো যাই হোক, কালকে চেষ্টা করবো ডাক্তারটা যাতে পাই, আর কি কি সমস্যা আছে সব কিছু ডাক্তারকে বলে ওষুধপত্র নিয়ে আসার। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং স্নেহ, আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।